একজন মহিলা প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্বন্ধে যে বাড়ি থেকে বেরোতে পারবেন না তার ব্যবস্থা করো, মানেটা কি? মমতা বন্দ্যোপাধ্যায়কে এত ভয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে এত ভয় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়ি থেকে বেরোতে দেবো না, গৃহবন্দী করে রাখবো। তো ভয়, এই কোন কালচার? এটা তো ব্রিটিশ আমল নাকি? ঘটনা ঘটার 48 ঘন্টা পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা দায়িত্ব নিচ্ছি, 72 ঘন্টা পরে গিয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা দায়িত্ব নিচ্ছি। শুভেন্দু অধিকারের বিরুদ্ধে তো বিজেপি একাধিক অভিযোগ করেছে 2020 সাল অবধি, একাধিক অভিযোগ। আজকে তো শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তাহলে বিজেপি বলছে বা বিরোধীরা বলছে মানে যে অভিযোগ সত্য সেটা নয়। আঙুল তুলতেও পারেন তৃণমূলের দিকে বা তার আগে সিপিএম এর দিকে, এগুলো নিয়ে সমস্যা নয়। আপনার মানবিক মুখটা, একটা মন্ত্রী, একজন মহিলা, তিনি একটা বাচ্চা দুধ ফোটাচ্ছে, তিনি কিভাবে বলছেন, সেইটা প্রশ্ন বাংলার মানুষের। প্রতিষ্ঠিত যারা ধান্দাবাজ তাদের কাউকে দলে নেওয়া হবে না, এটা আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। যে কোনো জায়গায় পাকিস্তানের নামটা বলে দিলে একটা ভোট পেতে সুবিধা হয়, এইসব রাজনীতি করে কি হবে? আপনি 2024-এ আমাদের দলের সাংসদের আমাদের লোকসভার টিকিটটা লড়লেন কেন? আমাদের দলের টিকিটে জিতে আপনি সাংসদ হলেন কেন? আপনার তো একটা ভালো ইমেজ ছিল, আপনি শিল্পী ছিলেন, আপনার আলাদা যোগ্যতা ছিল আর বানাতে থাকার, তাহলে আপনি না নিলেই পারতেন টিকিটটা। বিভিন্ন ধরনের অভিযোগ আছে, এই ধরুন চাকরি চুরির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে একটা অভিযোগ আছে। তো এই যে অভিযোগগুলো, এই অভিযোগগুলোকে তো আপনাকে প্রমাণ করতে হবে। তারপরে এই যে ধরুন কয়লা গরুর যে টাকার অভিযোগ আছে পাচারের, সেইটা তো সুকান্ত মজুমদার প্রকাশ চিকবারিকের বিরুদ্ধে বলেছিল, তার রাজনৈতিক স্বার্থে বলেছিল। এখন প্রমাণিত, কারণ প্রকাশ চিকবারিককে তারাই সংসদের টিকিট দিচ্ছে, তার ওই অভিযোগটা মিথ্যে ছিল। তার হয় ওই অভিযোগটা মিথ্যে ছিল, নাহলে অভিযোগটা সত্যি ছিল। যদি সত্যি থাকে তাহলে তুমি বিজেপি নিলে কেন? বিজেপি একটা দুর্নীতিগ্রস্ত দলদের, দুর্নীতিবাজদেরই নেয়, জায়গা দেয়। আর না হলে ওই অভিযোগটা রাজনৈতিক স্বার্থে ছিল, মিথ্যে ছিল, আর তো কিছু হতে পারে না। সেরকমই শুভেন্দু অধিকারের বিরুদ্ধে তো বিজেপি একাধিক অভিযোগ করেছে 2020 সাল অবধি, একাধিক অভিযোগ। আজকে তো শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তাহলে বিজেপি বলছে বা বিরোধীরা বলছে মানে যে অভিযোগ সত্য সেটা নয়, অভিযোগটা আদালতে প্রমাণ করতে হবে। কিন্তু আমার বক্তব্য হলো, তুমি যখন কাউকে একজনকে চোর বলছো, তাহলে তো সেইটাকে তোমাকে প্রমাণ করতে হবে। মিডিয়া ট্রায়াল হলো, ফেসবুকে লিখে দিলাম, মিডিয়ার সামনে বলে দিলাম, সেটা তো হয় না। সেটা কিন্তু আপনি যে বলছেন এত চুরি দুর্নীতি ছিল, আপনার যে প্রশ্নটা যেটা বলছেন রচনা বন্দ্যোপাধ্যায়, তাহলে এত চুরি দুর্নীতি হওয়ার পরে তুমি বাবা 2024 সালে তুমি যদি জানতেই, তোমার এই অভিযোগগুলো তো 2024-এর আগে, 2024-এর পরে তো নয়। তাহলে 2024-এর আগে যদি হয়, তাহলে আপনি 2024-এ আমাদের দলের সাংসদের আমাদের লোকসভার টিকিটটা লড়লেন কেন? আমাদের দলের টিকিটে জিতে আপনি সাংসদ হলেন কেন? আপনার তো একটা ভালো ইমেজ ছিল, আপনি শিল্পী ছিলেন, আপনার আলাদা যোগ্যতা ছিল আর বানাতে থাকার, তাহলে আপনি না নিলেই পারতেন টিকিটটা। অন্যদিকে সজল ঘোষের বক্তব্য যে সুপ্রিম কোর্ট থেকে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, পাকিস্তান থেকে তো দেওয়া হয়নি, এতে তাদের যা ইচ্ছা তাই করবে, এটা বিজেপির কোনো দায় নেই। আমি জানি না, সজল ঘোষ যদি এখন সুপ্রিম কোর্ট, পাকিস্তানের সুপ্রিম কোর্ট সব যদি গুলিয়ে ফেলে তো মুশকিল। কোনটা সুপ্রিম কোর্ট, কোনটা পাকিস্তান, এগুলো তো সজল ঘোষের নিজে একজন বিধায়ক, নিশ্চিতভাবে জানা উচিত। সুপ্রিম কোর্ট উনি কি এক্সপেক্ট করে যে আমাদের সাংসদদের পাকিস্তান থেকে নোটিশ দেবে? মূল বক্তব্যটা কি? আমাদের সাংসদদের পাকিস্তান থেকে চিঠি আসা উচিত ছিল। তো সাংসদদের, আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি, তো সুপ্রিম কোর্ট থেকেই তো চিঠিটা দেবে। অদ্ভুত। তো আমাদের স্পিকারের কাছে চিঠি দিয়েছে, তো স্পিকারের থেকেই তো চিঠিটা আসবে। তাহলে এইখানে পাকিস্তান আসছে কোথা থেকে? যে কোনো জায়গায় পাকিস্তানের নামটা বলে দিলে একটা ভোট পেতে সুবিধা হয়, এইসব রাজনীতি করে কি হবে? আচ্ছা, একটা প্রশ্ন, এই যে 20 জন যারা সাংসদ এনসিপি, তারা যদি আবার আপনাদের তৃণমূল কংগ্রেসে ফিরে আসতে চায়, আপনারা কি করবেন? কি করবে? কোনোভাবেই আসতে পারবে না, কোনোভাবেই আসতে পারবে না। ফিরে আসতে চায় দেখুন, 20 জনের মধ্যে 3-4 জন আমরা অলরেডি দেখেছি যারা এনডিএর মিটিংয়ে যাচ্ছে না। তাদের যেইভাবে বলে নিয়ে যাওয়া হয়েছিল, তারা বলছেন যে আমাদের ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেরকম 3-4 জন ব্যতিক্রম যারা আছেন, সে যেই হোক, যারা আপনারাও জানেন, তারা যারা আছেন, তাদের সাথে আমাদের দলের শীর্ষ নেতৃত্বরা যোগাযোগ করছে। এবার শীর্ষ নেতৃত্বরা যদি কথা বলে তাদের ক্ষেত্রে ডিসিশন না, আমরা কর্মী হিসাবে সেটাকে মেনে নেবো। কিন্তু বাদ বাকি এই প্রতিষ্ঠিত যারা ধান্দাবাজ,
তাদের কাউকে দলে নেওয়া হবে না, এটা আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। একটু অন্যদিকে খবরটা যাচ্ছি। আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন যে আপনি ওই ফেসবুকেই লাইভে আসবেন, আপনাকে বাড়ির বাইরে বেরোতে দেওয়া হবে না। মানে এই কথাটা আপনারা কিভাবে নিচ্ছেন? একদম মানে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। থ্রেড কালচার বলতে যা বোঝায়, একটা মুখ্যমন্ত্রী, তিনি একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মহিলা। আমরা নারী স্বাধীনতার কথা বলবো, আমরা বেটি পড়াও বেটি বাঁচাওয়ার কথা বলবো, আমরা নারীর ক্ষমতায়নের কথা বলবো, আর একদিকে একজন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রীকে বলা হবে যে আপনি বাড়ি থেকে যদি না বেরোতে পারেন তার বন্দোবস্ত আমি করব। তার মানেটা কি? এই যে ভয় দেখিয়ে আপনি কি ভালোবাসা পেতে পারেন? এটা মুখ্যমন্ত্রী, তিনি বলতে পারেন এই কথা যে আমি বাড়ি থেকে বেরোতে দেবো না। মুখ্যমন্ত্রী ছেড়ে দিন, আপনাকে কেউ অপছন্দ করতে পারে, রাজনৈতিক লড়াই থাকতে পারে, অন্য যে কোনো লড়াই থাকতে পারে, আপনাকেও কেউ বলতে পারে যে আপনি বাড়ি থেকে বেরোতে পারবেন না, আপনার বন্দোবস্ত করবো, যতই ক্ষমতাশীল লোক হোক। এটা বলা যায়। একজন প্রশাসনিক প্রধান তিনি বলছেন একজন মহিলা প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্বন্ধে যে বাড়ি থেকে বেরোতে পারবেন না, তার ব্যবস্থা করো। মানেটা কি? মমতা বন্দ্যোপাধ্যায়কে এত ভয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে এত ভয় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়ি থেকে বেরোতে দেবো না, গৃহবন্দী করে রাখবো। তো ভয়, এই কোন কালচার? এটা তো ব্রিটিশ আমল নাকি? ব্রিটিশ আমলে হতো স্বাধীনতা সংগ্রামীদের ঘরের মধ্যে বন্দি করে রাখার ব্যবস্থা। তো এইটা কি ব্রিটিশ আমলে চলে এসছে নাকি? বিজেপি ব্রিটিশ শাসন শুরু করছে নাকি? বিজেপি ব্রিটিশের, আমরা জানতাম তারা অনেক দালালি ফালালি করেছে, এইসব প্রতিষ্ঠিত। তখন তো বিজেপি ছিল না, কিন্তু তাদের পূর্বপুরুষরা যারা ছিলেন, তো এই ধরনের ঘটনা তাই ব্রিটিশ শাসনের কথা মনে করে দিচ্ছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এরকম কথা বলা হয়েছে, আমরা দেখেছি বারুইপুর যখন কাণ্ড, সেই সময় তো আমরা দেখেও হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা। আমরা বলছি তো, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যাতে রাস্তায় না নামতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় যাতে রাস্তায় না বেরিয়ে আন্দোলনে যেতে পারে। কারণ শুভেন্দু অধিকারী তো 2020 সালের অবধি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল, আমাদের দলটা করতো। মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে পারে না করতে পারে, শুভেন্দু অধিকারী দেখে, শুভেন্দু অধিকারী রাজনৈতিক প্রতিষ্ঠাতা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। সাংসদ থেকে আরম্ভ করে বিধায়ক থেকে করে মন্ত্রী, একাধিক কমিটি, সমস্ত কিছু উনি এবং ওনার পরিবার, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দল তৃণমূল কংগ্রেস থেকেই হয়েছে। এবার আমার বক্তব্য হলো, সেখানে দাঁড়িয়ে ওনার মনে হতেই পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় বেরোলেই কি হতে পারে, উনি সেটা চোখে দেখেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তো এখন কোনো ক্ষমতা লাগে না। সিপিএম এর সময় তো ক্ষমতা ছিল না। শুভেন্দু অধিকারী তো সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছায়াসঙ্গী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুভমেন্ট, কার্যকলাপ দেখেছেন, সাথে ছিলেন, তাই উনি তো জানেন মানুষের বিরোধী নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা কি করতে পারে এবং তার মুভমেন্টগুলো কি হতে পারে, সেগুলো তো শুভেন্দু অধিকারী জানেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় সঙ্গী ছিলেন শুভেন্দু অধিকারী। তাই মমতা বন্দ্যোপাধ্যায় তো, আমরা তো এবার শুভেন্দু অধিকারী জানেন মানুষের উপর অত্যাচার হলে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলে বাংলায় কি হতে পারে, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়েই কথা বলছেন। অন্যদিকে আমরা দেখছি, আমরা জানতাম মমতা বন্দ্যোপাধ্যায়কে অগ্নিকন্যা বাংলার বলা হয়, এদিকে দেখছি অগ্নিমিত্রা পল কিন্তু সেই অগ্নিকন্যা উপাধিটা নিয়ে নিয়েছেন ইতিমধ্যে। আমরা দেখছি না উনি অগ্নিকন্যা নাকি, উনি অনেক ধরনের, উনি এখন অনেকেই বলছেন, দেখতে পাচ্ছে যে ফুটপাত মন্ত্রী। তারপর উনি দেখছেন ওই বন্যা কবলিত এলাকায় গিয়ে জল দেখে বলছেন কি মনোরম দৃশ্য। এবার উনি বলছেন যে বাচ্চা কেন দুধ ফোটাবে, এখান থেকে চলে যাও, যেই ভাবে বলছেন। আমার বক্তব্য বলে যে ফুটপাত দখল তৃণমূল কংগ্রেস সমর্থন করে না। যেই মহিলা এসছেন তিনি বলছেন আমি বাচ্চার দুধ করছি। সরকারের তো বিভিন্ন বাচ্চাদের জন্য হোম আছে, ব্যবস্থা আছে, তাহলে সেগুলো করতে পারতেন, বলতে পারতেন, প্রশাসনকে বলতে পারতেন যে এরা কেন এখানে আছেন, ব্যবস্থা করা হোক, বিকল্প ব্যবস্থা করা হোক। আর 50 বছর ধরে ওনারা কলকাতায় এসে এইভাবে কাজ করছেন, ক্যামেরার সামনে সেই মহিলা বলছেন 50 বছর ধরে। তো এবার বক্তব্য হলো, এই ধরনের জিনিসগুলোকে আমরাও চাই যাদের পুনর্বাসন হোক। কোনো সময় কোনো সরকারের এড়িয়ে যেতে পারে, চোখ এড়িয়ে যেতে পারে, ওনার চোখে পড়েছেন, উনি বিকল্প ব্যবস্থা করতেই পারতেন। বাচ্চার দুধ ফোটাচ্ছে, সেই সময় বলছে এখানে দুধ ফুটবে না, এটাকে দুধ ফোটানোর জায়গা, চলে যান এখানে, এই কি করছেন। এই যে কথা, এই যে ধরন, এইভাবে যে বলা, এটা
মানবিক দিক নয়, মানবিক মুখ হতে হবে সরকারের। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার দায়িত্ব নিতে চাইছেন, পরিবারের দায়িত্ব নিতে চাইছেন, তখন গতকাল আমরা দেখলাম শুভেন্দু অধিকারীর কাছে গিয়ে মনে করতে বলছেন যে আমরা দায়িত্ব নিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় মানে বলার আগে 48 ঘন্টা, ঘটনা ঘটার 48 ঘন্টা পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা দায়িত্ব নিচ্ছি। আর 72 ঘন্টা পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মানে ঘটনার 72 ঘন্টা পরে গিয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা দায়িত্ব নিচ্ছি। এবং উনি বলছেন যে ওই মহিলা নাকি বিজেপিকেই ভরসা করে। বিজেপিকে, শাসক দলের মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে আপনি বলবেন যে আমি বিজেপিকে ভরসা, একটা ফুটপাতবাসী, সে তার ক্ষমতা আছে যে বলবে যে আমি বিজেপিকে ভরসা করি না? ফুটপাতবাসী ছেড়ে দিন, আপনাকে কালকে মুখ্যমন্ত্রীর সামনে নিয়ে গিয়ে আপনাকে যদি বলে একই পরিস্থিতি, এরকম ধরনের কোনো একটা পরিস্থিতি, আপনি বলবেন যে আমি ভরসা করি না? এইগুলো তো বুঝতে হবে, এই প্রশ্নগুলো মানুষ বোঝে, এগুলোর উত্তর দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু বলছে 15 বছর যে তৃণমূল কংগ্রেসের সময়কাল, তখন কেন তাদের কোনো পুনর্বাসন হয়নি বা তাদের ঘর দেওয়ার ব্যবস্থা? 50 বছর ধরে তো আছে বলছেন ওরা। পুনর্বাসনের এই ধরনের কর্পোরেশনের যে শেল্টারগুলো হোক বা বিভিন্ন ধরনের হোক, এ তো তৃণমূল কংগ্রেসের আমলেও ছিল, এখন রাখা হয়েছে। বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা থাকে, এদের অনেককে রাখা হয়, আবার তারা থাকতে চায় না, চলে আসে, এরকম বিভিন্ন সমস্যা আছে। এগুলো যারা সামাজিক কাজকর্মের সাথে যুক্ত বা যারা জনপ্রতিনিধি তারা জানে, বা পুলিশ জানে তুলে নিয়ে কোথায় রাখতে হয়, এগুলো ঘটনাগুলো ঘটে। আবার এর সাথে তৃণমূল কংগ্রেস 50 বছর ধরে আছে, বামের 34 বছর, টোটালটাকেই যোগ করে এরকমভাবে অভিযোগ করা যায় না। হয়তো কাউকে কোনো জায়গা দিল, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে সেই পুনর্বাসন দেওয়ার পরও অনেকে সেই জায়গা এটা ব্যবহার করে না। বলছে 50 বছর ধরে যখন আছে তখন 34 বছর বামেরা এবং 15 বছর তৃণমূল। আরে আবারও তো বলছি, 34 বছর বাম, 15 বছরের তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নিয়ে কথা হচ্ছে না। কথাটা হচ্ছে আপনি কিভাবে প্রেজেন্ট করলেন। সবে তো এটা আপনি একজন মানে মন্ত্রী হয়ে একটা বাচ্চার দুধ ফোটাচ্ছে, আপনি বলছেন এটা দুধ ফোটানোর জায়গা। ওয়ে অফ টকিং, দ্য বিহেভিয়ার অমানবিক, এইটা নিয়ে প্রশ্ন হচ্ছে। কিন্তু আমরা পুনর্বাসনের কথা তো বলছি, এবার আপনি 15 বছরের তৃণমূল কংগ্রেস, তার আগে বাম আমল 34 বছরকে বলতেই পারেন, কিন্তু সেই বলাটাকে জাস্টিফাই করা হয় না ওনার ব্যবহারটাকে। আপনি প্রশ্ন করতেই পারেন, সেই প্রশ্নের উত্তরটা আমি আপনাকে দিলাম যে এই ধরনের বিভিন্ন শেল্টার, বিভিন্ন ধরনের জিনিস সরকারের আছে, বর্তমানও আছে। যেখানে রাখা হবে সেটা তো আর বিজেপি 100 দিনে তৈরি করা হচ্ছে না। এখন যেখানে রাখবে বলছেন, সেটাকে বিজেপি সরকার এসে তৈরি করলো নাকি 100 দিনে? আরে আপনি বলছেন, আমি তো আপনাকে উত্তর দিলাম যে এই ধরনের আকছার হয় আমাদের ওয়ার্ডে, মানিকতলা থানার আন্ডারে, মানিকতলা থানা থেকে এরকম মানে শেল্টারে ব্যবস্থা করে দিয়েছে। আমরা বলেছি, জানিয়েছি যে এখানে এরকম পড়ে আছেন একজন ভবঘুরে, তাকে তার মানসিক চিকিৎসার ব্যবস্থা করে তাকে নিয়ে গিয়ে থানা থেকে ব্যবস্থা করেছে। এগুলো করা হয়, তারপরেও অনেকে করার পরেও অনেকে আবার ফিরে আসে, আবার করে, সেগুলো অনেক সমস্যা আছে। আমরা পুনর্বাসনের কথা বলছি, আমরা একটা বেটার লাইফের কথা বলছি। আপনি প্রশ্ন করতেও পারেন, আপনি বলতে পারেন, আঙুল তুলতেও পারেন তৃণমূলের দিকে বা তার আগে সিপিএম এর দিকে, এগুলো নিয়ে সমস্যা নয়। আপনার মানবিক মুখটা, একটা মন্ত্রী, একজন মহিলা, তিনি একটা বাচ্চা দুধ ফোটাচ্ছে, তিনি কিভাবে বলছেন, সেইটা প্রশ্ন বাংলার মানুষের। আর দ্বিতীয় প্রশ্ন হলো, ফুটপাত খালি থাকলো, ফুটপাত আপনি তাদের বিকল্প ব্যবস্থা করে দিন।